হরর স্টোরিজ আনলিমিটেড ভয় যেখানে শুরু হয়। ভালোবাসা একটি সুন্দর অনুভূতি, এমন একটি অনুভূতি যা একটি মানুষকে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে। শান্ত মানুষকে করে তোলে চঞ্চল, এবং চঞ্চল মানুষ আবেগে শান্ত হয়ে যায়। ভালোবাসার মাধ্যমে দুজন মানুষ একে অপরকে পেয়ে পরিপূর্ণতা লাভ করে। কিন্তু যদি এই সুন্দর অনুভূতির মাঝে চলে আসে কোনো খারাপ সত্তা, তৃতীয় কোনো ব্যক্তি বা অলৌকিক কোনো কিছু, তাহলে কি হবে? হ্যালো এভরিওয়ান, হরর স্টোরিজ আনলিমিটেডের এপিসোড নাম্বার 7-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। গত এপিসোড অর্থাৎ এপিসোড নাম্বার 6-এ আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। তোমাদের থেকে এতটা ভালোবাসা পাবো এটা আমি আশা করিনি, মানে আমার কল্পনার বাইরে ছিল। যাই হোক, আগের এপিসোডে অনেক ভালো ভিউজ পেয়েছি, আমাদের নতুন কিছু সাবস্ক্রাইবার হয়েছে, নতুন কিছু বন্ধু হয়েছে। তোমরা এভাবেই আমাদের সাপোর্ট করে যাও, এভাবেই তোমরা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। গল্পগুলিকে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, তাদেরকেও শোনাও এবং তাদের থেকেও জেনে নাও তাদের কেমন লাগলো। আর তোমাদেরও যদি নিজস্ব কোনো অভিজ্ঞতা থাকে, তোমাদের জানা কোনো ঘটনা থাকে, বা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সাথে কোনো অলৌকিক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে, অবশ্যই পাঠিয়ে দাও আমাদের চ্যানেলে। তোমরা সকলের সাথে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারো। ঘটনা পাঠানোর জন্য আমাদের ঘটনা লিখে বা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দাও আমাদের মেল অ্যাড্রেসে। আমাদের মেল অ্যাড্রেস horrorstoriesunlimited@gmail.com। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আজকে থাকছে 3টি ঘটনা, প্রতিটি ঘটনাই অসাধারণ, অবশ্যই অসাধারণ। প্রথম যে ঘটনাটি সেটি একটি বড় ঘটনা, সেটি একটি ভালোবাসার গল্প। তারপর সেখান থেকে চরম অবনতির গল্প। যাই হোক, শোনো তোমরা। দ্বিতীয় গল্পটি এটি বহুদিন আগেকার গল্প এবং তৃতীয়টিও আগেকার গল্প। যাই হোক, তোমরা শোনো, গল্প শোনো। আগে থেকে আমি বেশি স্পয়লার দেব না, শুনে তোমরা জানাও তোমাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। যাই হোক, প্রথম ঘটনায় আসি। ঘটনাটি একটি আশ্চর্য ঘটনা, যে ঘটনা ঘিরে আছে বন্ধুত্ব, প্রেম এবং শেষে চরম পরিণতি। স্বপ্না একটি গ্রামের মেয়ে। গ্রামের বাড়িতে সে তার বাবা, মা ও ছোট বোনের সাথে থাকত। গ্রামেই তার বাবার একটি মুদির দোকান ছিল। আর্থিকভাবে তারা খুব সচ্ছল না হলেও মোটামুটিভাবে তাদের চলে যেত। স্বপ্নার এইচএস পরীক্ষায় খুব ভালো ফলাফল হওয়ায় তার বাবা ঠিক করলেন তিনি স্বপ্নাকে শহরের ভালো কলেজে পড়াবেন, যেখানে সে আরও ভালো সুযোগ সুবিধা পাবে। সেই মতো শহরের একটি ভালো কলেজে তিনি তার মেয়েকে ভর্তি করিয়ে দেন। সে ইতিহাসে অনার্স নিয়ে সেই কলেজে ভর্তি হয় এবং সেই কলেজেরই হোস্টেলে থাকতে শুরু করে। কলেজে পড়াকালীন তারই ক্লাসের জয়ন্তী নামের একটি মেয়ের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়। সেও একটি গ্রামের মেয়ে, কিন্তু তার বাড়ি অন্য গ্রামে। তবে সে হোস্টেলে থাকতো না, শহরের অন্য একটি মেস বাড়িতে থাকতো। এভাবে বেশ ভালোই চলছিল। কলেজে তার প্রথম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় পরিমল নামে একটি ছেলের সাথে পরিচয় ঘটে। সেও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল।
তবে সে ছিল ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র। পরিমলকে প্রথম দেখায় স্বপ্নার খুব ভালো লেগে যায়। সে ছিল খুব স্মার্ট এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একটি ছেলে। যদিও তাদের প্রথম আলাপের সময় জয়ন্তীও তাদের সাথে ছিল, তারও পরিমলকে বেশ ভালো লাগে। কিন্তু একটু সময় যেতেই সে বুঝতে পারে যে পরিমল স্বপ্নার প্রতি বেশি ইন্টারেস্টেড। সে মনে একটু দুঃখ পায়, তবে সেটাকে আর বেশি পাত্তা দেয় না। এরপর প্রায় কলেজের টিফিন টাইমে স্বপ্নার সাথে পরিমলের দেখা হতে থাকে। তাদের মধ্যে একটি সুন্দর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বপ্না তার আর পরিমলের সমস্ত কথা তার প্রিয় বান্ধবী জয়ন্তীর সাথে শেয়ার করত। এই সমস্ত কথা শুনে জয়ন্তীকেও বেশ খুশি দেখাতো। এরপর ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামের শেষে তারা বেশ কিছুদিনের জন্য ছুটি পায়। স্বপ্নাও তার নিজের বাড়িতে ফিরে আসে, ছুটির সময়টা পরিবারের সাথে কাটাবে তাই। বাড়িতে এসেও স্বপ্নার সাথে পরিমলের ফোনে কথা হতো। এই ব্যাপারটা তার ছোট বোন স্নিগ্ধাও লক্ষ্য করে। একদিন স্নিগ্ধা তার দিদিকে এই ব্যাপারে জানতে চাইলে সে স্নিগ্ধাকে তার আর পরিমলের সমস্ত কথা জানায়। সে স্নিগ্ধাকে তার ফোনে পরিমলের ছবি দেখায় এবং তাদের একসাথেরও অনেক ছবি দেখায়। এই সমস্ত কিছু দেখে স্নিগ্ধাকে বেশ খুশি দেখায়। স্বপ্না তার বোনকে বলে সে যেন বাবা মাকে এ ব্যাপারে কিছু না জানায়। সময় হলে সে নিজেই তার পরিবারকে সমস্ত কিছু জানাবে। স্নিগ্ধা তাকে আশ্বাস দেয় যে সে তার বাবা মাকে এই ব্যাপারে কিছুই জানাবে না। বেশ কিছুদিন ছুটি কাটিয়ে তাদের ছুটি শেষ হয়ে যায়। এরপরেও স্বপ্না তার পরিবারের সাথে ছুটির বাকি দিনগুলো খুব সুন্দরভাবে কাটায়। ছুটি কাটিয়ে স্বপ্না শহরে ফিরে যায়। তার সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয় এবং পরিমলের সাথেও তার দেখা হতে থাকে। ছুটির দিনে তারা প্রায় একসাথে এখানে সেখানে ঘুরতে যেত এবং অনেকটা সময় একসাথে কাটাতো। কিন্তু হঠাৎ করেই একদিন এই সমস্ত কিছুতে ঘটে ছন্দপতন। একদিন ক্লাস চলাকালীন ক্লাসরুমে স্বপ্না মাথা ঘুরে পড়ে যায়। তার বন্ধুরা তাকে ধরে ওঠায়। সে জল খেয়ে একটু রেস্ট নিয়ে সুস্থ বোধ করলে তার ক্লাস টিচার তাকে হোস্টেলে চলে যাওয়ার অনুমতি দেয়। তারা ভাবে হয়তো কোনো কারণে স্বপ্নার প্রেশার ফল করেছিল, এই কারণেই সে মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু এরপর ধীরে ধীরে স্বপ্নার শরীর খারাপ হতে থাকে। সে তেমন কিছু খেতে পারত না, বেশিরভাগ দিনই ক্লাসে যেতে পারত না। এই সমস্ত কিছু কারণে কলেজ থেকে স্বপ্নার বাবার সাথে যোগাযোগ করা হয়। কলেজ থেকে বলে তিনি যেন এসে স্বপ্নাকে নিয়ে যান। স্বপ্নার বাবা শহরে এসে স্বপ্নাকে তার সাথে বাড়ি নিয়ে যান। স্বপ্নার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার জানায় হয়তো পরিবেশগত পরিবর্তনের কারণে স্বপ্নার খাওয়ায় দাওয়ায় কোনো অসুবিধা হচ্ছিল, সেই কারণেই সে হয়তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেনি এবং সেই জন্যেই সে দুর্বল হয়ে পড়েছে। তিনি কিছু মেডিসিনও প্রেসক্রাইব করেন। তবে এই সমস্ত কিছুর পরেও বাড়িতে ফিরেও স্বপ্নার শরীর ঠিক হয় না। সে কিছু খেতে চাইতো না। তার মা জোর করে তাকে এটা সেটা খাওয়াতো। তাকে ওষুধগুলোও ঠিকঠাক সময়ে খাওয়ানো হতো, কিন্তু তাতেও স্বপ্নার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। তার বাবা মা তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। এর মধ্যে জয়ন্তী ও পরিমল প্রায়ই ফোন করে স্বপ্নার খোঁজ খবর নিত। মাঝে মাঝে পরিমল সরাসরি ফোন না করতে পারলেও জয়ন্তীর কাছ থেকে স্বপ্নার সমস্ত খবরাখবর নিত। স্বপ্নার ছোট বোন স্নিগ্ধা স্বপ্নার থেকে 2 বছরের ছোট ছিল। সে বছরই স্নিগ্ধা এইচএস পরীক্ষা দিয়েছিল। স্বপ্না বাড়িতে থাকাকালীন তার রেজাল্ট বের হয়, কিন্তু তার রেজাল্ট স্বপ্নার মতো অতটাও ভালো হয় না।
স্নিগ্ধারও ইচ্ছে ছিল যে সেও তার দিদির মতো শহরে গিয়ে কলেজে পড়বে, কিন্তু তার নাম্বার খুব একটা ভালো না থাকায় সে শহরের কলেজে চান্স পায় না। তাই তার বাবা গ্রামেরই কাছের কলেজে তাকে ভর্তি করে দেন। স্নিগ্ধা এই ব্যাপারে মনে মনে খুব রাগ করে, কিন্তু মুখে সে কিছুই বলে না। এদিকে স্বপ্নার বাবা মা স্বপ্নাকে আরও অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়, বিভিন্ন ধরনের টেস্ট করানো হয়, কিন্তু স্বপ্নার যে আদতে কি হয়েছে সেটা ডাক্তাররা কোনোভাবেই ধরতে পারে না। স্বপ্নার শরীর আরও খারাপ হতে থাকে, সে তার বন্ধুদের ফোন ধরাও বন্ধ করে দেয়। তাই পরিমল ও জয়ন্তীর থেকে স্বপ্নার কোনো খবরাখবর আর পায় না। একদিন পরিমল ঠিক করে সে স্বপ্নার বাড়ি যাবে স্বপ্নাকে দেখতে। জয়ন্তীকে এ ব্যাপারে জানালে জয়ন্তীও রাজি হয়। আর এইদিকে স্বপ্নার বাড়িতে তখন শোকের ছায়া। বড় মেয়ের শারীরিক অবস্থা ভালো না, ছোট মেয়ের রেজাল্ট খারাপ, আর বড় মেয়েকে ডাক্তার দেখাতে গিয়ে স্বপ্নার বাবার বাজারে বেশ কিছু ধার দেনাও হয়, কিন্তু তাতেও তো অবস্থার কোনো উন্নতি হয় না। একদিন জয়ন্তী ও পরিমল বন্ধু হিসেবেই স্বপ্নাদের বাড়ি যায়। স্বপ্নাকে প্রথম দেখে তারা দুজনেই বেশ চমকে যায়। এই কোন স্বপ্না? তার চোখ যেন কোটরে ঢুকে গেছে, শরীর শুকিয়ে কাঠ, সে কিচ্ছু খেতে পারে না, যা খায় কিছুক্ষণের মধ্যেই সব বমি করে ফেলে, বিছানা থেকে সে যেন উঠতেই পারে না। তারা বেশিক্ষণ সেখানে থাকে না, কিছুক্ষণ স্বপ্নার বাবা মার সাথে কথা বলে তারা সেখান থেকে বেরিয়ে আসে। গ্রাম থেকে বেরিয়ে আসার পরই পরিমল স্বপ্নার কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। সে জয়ন্তীকে জিজ্ঞাসা করে, জয়ন্তী, আমার স্বপ্না বাঁচবে তো? এভাবেই চলছিল। হঠাৎ একদিন স্বপ্নাদের এক প্রতিবেশী স্বপ্নার মাকে বলে, দেখো, অনেক তো ডাক্তার দেখালে, কোনো কিছুতেই তো মেয়ের কোনো উন্নতি হলো না, তোমরা এক কাজ করো, আমার এক চেনা তান্ত্রিক আছে, একদিন না হয় মেয়েকে নিয়ে সেখানেই চলো। আমারও এক বোনঝির তোমার মেয়ের মতোই অবস্থা হয়েছিল, ওরাও অনেক ডাক্তার দেখায়, কিন্তু ঠিক হয়নি, শেষে ওই তান্ত্রিকের কাছেই নিয়ে গিয়েছিল। জানা গেছিল কোনো এক আত্মা নাকি ওকে ভর করেছে। আমিও সাথে গিয়েছিলাম, তাই সমস্তটাই নিজের চোখে দেখেছি। এই সমস্ত কিছু শুনে স্বপ্নার মা অবাক হয়ে যান, কিন্তু তিনি মনে মনে ঠিক করেন অন্তত একবার তিনি সেই তান্ত্রিকের কাছে যাবেন। সেই প্রতিবেশীর কাছ থেকে তান্ত্রিকের ঠিকানা নিয়ে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে তিনি তার স্বামীকে এ ব্যাপারে জানান। তার স্বামী প্রথমে রাজি না হলেও স্ত্রীর জেদাজেদিতে রাজি হন। একদিন স্বপ্নার বাবা মা স্বপ্নাকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে যান। স্নিগ্ধা প্রথমে যেতে চাইছিল না, কিন্তু তার বাবা মা তাকে বাড়িতে একা রেখে যেতে চাইছিলেন না, তাই বাধ্য হয়ে সেও যেতে রাজি হয়ে যায়। সেই তান্ত্রিকের বাড়ি পাশের গ্রামেই ছিল। সেখানে পৌঁছে তান্ত্রিক প্রথমে স্বপ্নাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে লক্ষ্য করেন। এরপর তিনি বলেন, এর তো কোনো শারীরিক রোগ নেই, এর ওপর তো ভয়ঙ্কর কালো জাদুর প্রয়োগ করা হয়েছে। এর কথা শুনে তার বাবা মা প্রচণ্ড অবাক হন। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, এই কালো জাদু করেছে খুব কাছের একজন মানুষ। এরপর তিনি স্বপ্নার মাকে বলেন সমস্ত কিছু তাকে খুলে বলতে। এরপর স্বপ্নার মা প্রথম থেকে যা কিছু ঘটেছে সমস্ত কিছু এক এক করে সেই তান্ত্রিককে খুলে বলতে থাকেন। এমনকি কিছুদিন আগে যে শহর থেকে স্বপ্নার একজন বন্ধু আর একজন বান্ধবী স্বপ্নাকে দেখতে এসেছিল,
সে কথাও তিনি তান্ত্রিককে জানান। কালো জাদু প্রয়োগের কথা শুনে স্বপ্নার বাবা মা অবাক হয়ে যায়। তার বাবা বলেন, আমার মেয়ের ওপর আবার কে কালো জাদু করবে? ও তো কারো কখনো কোনো ক্ষতি করেনি। তান্ত্রিক জানান, হ্যাঁ, ও কারো ক্ষতি করেনি, কিন্তু ওকে হিংসে করে অন্য কেউ ওর চরম ক্ষতি করেছে, যার জন্য আজ ওর এই অবস্থা। তিনি স্বপ্নাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা মা, তোকে যে ছেলেটি দেখতে এসেছিল সে কি শুধুই তোর বন্ধু, নাকি তার সাথে তোর অন্য কোনো সম্পর্ক আছে? সত্যি করে বল। আমার কাছে কিছু লুকোলে কিন্তু আমি তোর কোনো সাহায্য করতে পারবো না। স্বপ্নার কথা বলতে বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও সে বলে, না বাবা, ওর নাম পরিমল। ও আমার শুধু বন্ধু নয়, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। তান্ত্রিক বলেন, আর সাথে যে মেয়েটা এসেছিল সে কেমন? তার সাথে তোর বন্ধুত্ব কেমন? স্বপ্না জানায়, ওর নাম জয়ন্তী। ও আমার সব থেকে কাছের বান্ধবী। তবে আমার মাঝে মাঝে মনে হতো ও যেন আমার আর পরিমলের সম্পর্কটাকে খুব ভালো চোখে দেখে না। ওর হাবে ভাবেই প্রকাশ পেত যে ও পরিমলকে খুব পছন্দ করে, কিন্তু মুখ ফুটে কোনোদিনও কিছু বলেনি। তবে আমার মনে হয় না এর জন্যে ও আমার এত বড় ক্ষতি করবে। হাজার হোক, ও আমার খুব কাছের বান্ধবী। তান্ত্রিক বলেন, না রে মা, কার মনে কি আছে তা বাইরে থেকে দেখে কিছুই বলা সম্ভব না। তবে এর পিছনে জয়ন্তী আছে কি না সেটা নিশ্চিতভাবে আমি এখন বলতে পারছি না। তিনি তার বাবা মাকে বলেন, আপনারা কাল সন্ধ্যার পর আসুন, কালকেই আমি সবটা জানাবো। তার বাবা মা বাড়ি ফিরে যায়। পরদিন তারা আবার তান্ত্রিকের বাড়ি যায়। তান্ত্রিক জানান, আসল ঘটনা কি তা আমি সবই জানতে পেরেছি। স্বপ্নার মা জানতে চান, তবে জয়ন্তী কি আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে? তান্ত্রিক বলেন, না, জয়ন্তী কোনো ক্ষতি করেনি, তবে অন্য একজন করেছে। বলে তিনি প্রচণ্ড রাগী দৃষ্টিতে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলেন, কিরে, তুই নিজে মুখে সব কিছু বলবি না আমি বলবো? স্বপ্নার বাবা মা প্রচণ্ড হতবাক হয়ে তাদের ছোট মেয়ের দিকে তাকিয়ে থাকেন। প্রথমে স্নিগ্ধা কিচ্ছু স্বীকার করতে চায়নি। এরপর তান্ত্রিকের চাপে পড়ে স্নিগ্ধা কান্নায় ভেঙে পড়ে আর সমস্ত কিছু বলতে শুরু করে। সে বলতে থাকে, ছোট থেকেই দেখছি দিদি সব কিছুতেই ভালো, পড়াশোনা, ঘরের কাজ, হাতের কাজ, রান্নাবান্না, সমস্ত কিছুতেই। আর তাই আমার মনে হতো বাবা মা সবসময় আমার থেকে দিদিকে বেশি ভালোবাসে। আমার খুব রাগ হতো, কিন্তু এটাও বুঝতাম দিদি আমাকে খুব ভালোবাসে। দিদি দেখতেও আমার থেকে সুন্দর। এইভাবেই আমরা বড় হতে থাকি। দিদি এইচএসে খুব ভালো রেজাল্ট করলো, তাই বাবা দিদিকে শহরের কলেজে ভর্তি করে দিল। ওখানে গিয়ে দিদি হোস্টেলে থাকতে শুরু করলো। ফার্স্ট ইয়ারের এক্সামের পর দিদি যখন ছুটিতে বাড়িতে এলো, তখন আমি প্রায়ই দেখতাম দিদি যেন কারোর সাথে ফোনে কথা বলছে। আমি একদিন দিদিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করাতে সে আমাকে তার ফোনে একটি ছেলের ছবি দেখায়। ছেলেটির নাম পরিমল, সে নাকি দিদির বয়ফ্রেন্ড। ছেলেটিকে ছবিতে দেখেই আমার খুব ভালো লেগে যায়। আমার খুব হিংসে হয়, সব ভালো জিনিস কেন দিদির হবে? এরপরই আমি সুযোগ খুঁজতে থাকি
দিদির থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়ার। এরপরই আমি কালো জাদুর ব্যাপারে জানতে পারি, আর এটাও জানতে পারি যে আমাদের গ্রামের যে শ্মশান আছে সেখানে একজন তান্ত্রিক বাস করেন, যিনি টাকার বিনিময়ে মানুষের উপর কালো জাদু করে মানুষের ক্ষতি করেন। আমি ঠিক করি দিদির ওপর কালো জাদু করব। একদিন আমাদের গ্রামের সেই শ্মশানে গিয়ে সেই তান্ত্রিককে আমি আমার পায়ের নুপুর দিয়ে দিদির ওপর কালো জাদু করাই। দিদির চুল, জামা এই সমস্ত কিছু পাওয়া আমার পক্ষে খুব কঠিন কাজ নয়। আমি তো চেয়েছিলাম কালো জাদু করে দিদিকে মেরে ফেলতে। মেয়ের মুখে এই সমস্ত কথা শুনে তার মা আর থাকতে না পেরে মেয়ের গালে ওখানেই ঠাস করে এক চড় মারেন আর জোরে জোরে কান্না করতে থাকেন। এরপর ওর বাবা গিয়ে ওর মাকে থামায়। তান্ত্রিক বলেন, এরপর বল। স্নিগ্ধা কাঁদতে কাঁদতেই বলতে থাকে, সেই তান্ত্রিক জানি না দিদির ওপর কী ধরনের কালো জাদু করে, তবে সমস্ত কিছু শেষে তেল সিঁদুর মাখা একটি পুঁটুলি দিয়ে আমাকে বলেছিল, যেখানে দিদির জিনিসপত্র থাকে সেখানে এই পুঁটুলিটি রেখে দিতে। আমি বাড়িতে দিদির ট্রাঙ্কের একেবারে তলায় দিদির জামা কাপড়ের নিচে সেই পুঁটুলিটি রেখে দিই। এইসব করতে গিয়ে আমার পড়াশোনায় বেশ ঘাটতি পড়ে, তাই আমার এইচএসের পরীক্ষাটাও তেমন ভালো হয়নি। আমার রেজাল্টও খারাপ হলো। আমারও ইচ্ছা ছিল দিদির মতো শহরে গিয়ে কলেজে পড়ব, কিন্তু রেজাল্টের জন্য শহরের কলেজে চান্স পেলাম না। তাই বাবা বাধ্য হয়েই আমাকে গ্রামের কলেজে ভর্তি করে দেন। এরপর পরিমলদা আর জয়ন্তীদি যেদিন দিদিকে দেখতে আমাদের বাড়িতে এলো, সেদিন আমি প্রথমবার পরিমলদাকে চোখের সামনে দেখলাম। পরিমলদাকে চোখের সামনে দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছিলাম। প্রথম দিকে দিদির অবস্থা দেখে আমার খারাপ লাগলেও পরে ঠিক করি যেভাবে যা চলছে চলুক। কালকে যখন এখানে এসেছিলাম সমস্ত কথা শুনে ভেবেছিলাম পুরো দোষটাই হয়তো জয়ন্তীদির ঘাড়ে পড়বে, কিন্তু এই বলে সে মুখে হাত চাপা দিয়ে কাঁদতে থাকে। তান্ত্রিক বলে, সেই পুটুলি কি এখনো সেখানেই আছে? স্নিগ্ধা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। এরপর তান্ত্রিক তাদের সাথে তাদের বাড়িতে যান। তাদের বাড়িতে গিয়ে স্বপ্নার ট্রাঙ্ক থেকে তিনি সেই পুটুলি উদ্ধার করে মন্ত্রের মাধ্যমে কালো জাদু কাটিয়ে সেটিকে পুড়িয়ে নষ্ট করে দেন ও তার বাবা মাকে বলেন পুরোহিতের মাধ্যমে বাড়িতে পুজো করে বাড়ি শুদ্ধ করতে। এরপরেই তান্ত্রিক চলে যান ও তান্ত্রিকের কথা মতো বাড়িতে পুজোও করা হয়। ধীরে ধীরে স্বপ্না সুস্থ হতে থাকে, তবে তাদের বাড়ির পরিস্থিতি আর আগের মতো থাকে না। স্নিগ্ধা তার বাবা মা ও দিদির পা ধরে ক্ষমা চায়। ছোট বোন হিসেবে স্বপ্না তাকে ক্ষমা করে দেয়, কিন্তু তার বাবা মা পারেননি। তবে তাদের দুই বোনের মধ্যে আগে যে সম্পর্কটি ছিল সেটি আর থাকে না। ঘটনাটা বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনাটি যার থেকে কালেক্ট করেছি সে নিজেই স্বপ্নার থেকে এই ঘটনাটি শুনেছে, যদিও এখানে সমস্ত নামই পরিবর্তিত এবং জায়গারও কোনো উল্লেখ করিনি। যাই হোক, ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং এটাও জানাবেন যে স্বপ্নার শারীরিক অসুস্থতার কারণ আপনারা কি প্রথমে ধরতে পেরেছিলেন? যখন শুনলেন যে স্বপ্নার ওপর কালো জাদু করা হয়েছে, এটা কি ধরতে পেরেছিলেন যে কে স্বপ্নার ওপর কালো জাদু করেছে? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
হরর স্টোরিজ আনলিমিটেড ভয় যেখানে শুরু হয়। হরর স্টোরিজ আনলিমিটেডে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটি আমার বাবার কাছে শোনা ছোট একটি ঘটনাটি আমার দাদুর বাড়ির এলাকায় ঘটে যাওয়া ঘটনা এবং এটি অনেক আগেকার ঘটনা যখন ঘটে তখন আমার দাদুরাও অনেক ছোট। গ্রামের দিকে তখন প্রতিটি বাড়িতে ঘড়ির এত প্রচলন ছিল না। দাদুদের গ্রামে এক ব্যাপারী ছিলেন, তিনি বেশ ধনী ছিলেন, কিন্তু তাঁর বাড়িতেও ঘড়ি ছিল না। ব্যবসার কাজে তাকে প্রায়ই খুব ভোরে উঠে হাটে যেতে হতো এবং সেখান থেকে তিনি পণ্য কেনাবেচা করতেন। গ্রাম থেকে হাট অনেকটাই দূরে ছিল এবং পায়ে হেঁটে যেতে অনেকক্ষণ সময় লাগত। আর তখন যানবাহনেরও এতটা প্রচলন ছিল না, সকলেই প্রায় পায়ে হেঁটে যাতায়াত করতেন। সেরকমই একদিন রাত্রে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছেন জানেন না, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে তাকিয়ে দেখেন খুটখুটে অন্ধকার। তিনি ভাবলেন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ভোর হয়ে যাবে। যাই হোক, যত তাড়াতাড়ি বেরোবেন তত তাড়াতাড়ি তিনি হাটে পৌঁছাবেন। তিনি সেই সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করেন আকাশে চাঁদ জ্বলজ্বল করছে। যে রাস্তা দিয়ে তিনি হাঁটছিলেন তার দুপাশে শুধু ধুধু ধানি জমি আর মাঝে মাঝে বড় বড় গাছ, বাড়িঘরের চিহ্ন মাত্র নেই। এইভাবে অনেকক্ষণ হাঁটার পর তার মনে হলো, কি ব্যাপার, তিনি তো অনেকক্ষণ থেকে হাঁটছেন, এখনো ভোরের আলো ফুটল না। এই চিন্তা করতে করতে তিনি এগিয়ে যেতে থাকেন। তারপর তিনি লক্ষ্য করেন রাস্তা দিয়ে মানুষজন হাঁটছে। পথ চলতে চলতে এভাবে অন্ধকারে আবছাভাবে অনেক মানুষকেই তিনি দেখতে পান। তিনি চিন্তা করতে থাকেন, রাস্তায় যখন মানুষজন বেরিয়েছে তখন নিশ্চয়ই ভোর হতে আর বেশি দেরি নেই। এভাবেই হাঁটতে হাঁটতে তিনি বাজারের কাছে এসে পৌঁছে যান। বাজারে পৌঁছে তিনি দেখেন সমস্ত দোকানপাট বন্ধ। সেখানে পৌঁছে তিনি আর কাউকেই দেখতে পেলেন না। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তিনি বেশ হাঁপিয়ে উঠেছিলেন। তাই একটি দোকানের বাইরে ছাউনির নিচে রাখা কাঠের বেঞ্চে তিনি বসলেন। সেই দোকানের বাইরের দেওয়ালে একটি ঘড়ি দেখতে পান, কিন্তু অন্ধকারে কটা বাজে সেটা তিনি ভালো করে দেখতে পান না। এভাবেই হঠাৎ করে ঘড়িতে তিনি আওয়াজ শুনতে পান এবং ঢং ঢং করে ঘড়িতে 2টোর ঘন্টা বাজলো এটা শুনতে পান। তখন তিনি সমস্ত ব্যাপারটা বুঝলেন। তিনি বুঝতে পারলেন যে কেন এখনো ভোরের আলো ফুটল না। আসলে তো এখন প্রায় মাঝরাত। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন এবং ভয়ে থরথর করে কাঁপতে থাকলেন এবং ভাবতে থাকলেন, রাত্রের আবছা আলোয় তিনি যাদের রাস্তায় হাঁটতে দেখলেন, তবে তারা কারা? কোনো মানুষ নিশ্চয়ই জেনে বুঝে এত রাতে রাস্তায় বেরোবে না, অথচ সেখানে তো অনেক মানুষ ছিল। তবে আসলে কারা তারা? আদৌ মানুষ তো? এই কথা ভেবে তিনি বেশ ভয় পেলেন এবং ভোর পর্যন্ত সেখানেই বসে থাকলেন। ভোর হলে তিনি হাটে যান এবং সেদিনই একটি দেওয়াল ঘড়ি কেনেন।
যাই হোক, এটি ছিল দ্বিতীয় ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তৃতীয় যে গল্পটি বলবো, এই গল্পটিও আমার বাবার কাছেই শোনা। এটিও বাবার ছোটবেলায় গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা। বাবাদের গ্রামে একজন মানুষ ছিলেন। তার প্রচুর জমি জমা অর্থ সম্পদ ছিল। তিনি তার জমিতে জলসেচের জন্য একটি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করেন। তখনকার আমলে প্রতিটি গ্রামের জমিতে সেচ পাম্পের প্রচলন এত বেশি ছিল না। সেই লোকের বাড়িতে একদিন একটি লোক আসেন। তিনি বলেন, আচ্ছা মশাই, আপনারা কি রাত্রেবেলায় ঘুমোন না? এ কথা শুনে বাড়ির কর্তা খুবই অবাক হয়ে যান এবং বলেন, হঠাৎ এ কথা বলছেন কেন বলুন তো? আমরা রাত্রে ঘুমোবো না কেন? আর আপনি কে বলুন তো? আপনাকে তো ঠিক চিনলাম না। উল্টো দিকে বসে থাকা লোকটি অকপটে বলেন, আমি একজন চোর। আমাদের একটি দল আছে। আমরা অনেক দিন ধরেই আপনার জমির সেচ পাম্পটি চুরি করার তালে ছিলাম, কিন্তু যত দিন চুরি করতে গেছি ততবার দেখেছি আপনি চাদর মুড়ি দিয়ে সারা রাত জমি পাহারা দিচ্ছেন। আপনারা কি সত্যি রাত্রে ঘুমোন না? লোকটির কথা শুনে সেই ভদ্রলোক অবাক হয়ে যান এবং ভাবতে থাকেন, তিনি তো কোনো দিনও রাত্রে জমি পাহারা দেন না। তবে তার হয়ে রাত্রেবেলায় তাদের জমি কে পাহারা দেয়? এর উত্তর তিনি কখনোই খুঁজে পাননি। তবে সেটি যে কোনো মানুষ না, সে ব্যাপারে তিনি নিশ্চিত। যাই হোক, হতে পারে তার কোনো পূর্বপুরুষ বা তার কোনো শুভাকাঙ্ক্ষী। তো এটি ছিল তৃতীয় ঘটনা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের 3টি ঘটনা। ঘটনাগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন ঘটনাটি সবথেকে বেশি ভালো লাগলো, কোনটি খারাপ লাগলো সেটিও জানাবেন। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান। ঘটনা লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। ঘটনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা ঘটনা শুনছেন কিন্তু কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে শেয়ার করুন। আপনারাও যদি চান আপনাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে বা আপনার জানা কোনো ঘটনা বা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া সত্যি কোনো ঘটনা শেয়ার করতে চান, তবে আপনাদের ঘটনা লিখে বা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিন আমাদের মেল অ্যাড্রেসে। আমাদের মেল অ্যাড্রেস horrorstoriesunlimited@gmail.com। তবে এটা খেয়াল রাখবেন যে ঘটনা আপনারা পাঠাচ্ছেন সেটা এর আগে অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড যেন না হয়ে থাকে। যাই হোক, আজকের এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।